জীবনে চলার পথে হঠাৎ করে আপনার ভালোবাসার মানুষটির সাথে যদি একবার দেখা হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? তাই আজকের এই ভালোবাসার গল্পটি আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে, যার শেষেরটা আপনাকে অন্যরকম ভালোবাসার অনুভূতি দিবে। কথা দিচ্ছি, গল্পটি আজকে আপনাকে নতুন করে ভালোবাসতে শেখাবে। তাই দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে খুব উঁচু একটি বিল্ডিং এর ছাদের উপর দাঁড়িয়ে আছে। এটি যে তার জীবনের শেষ মুহূর্ত, সেটা আমাদের কারো বুঝতেই বাকি থাকে না। মেয়েটি সেই উঁচু বিল্ডিং থেকে লাফ দেয়। মেয়েটি যখন শূন্যে ভাসছিল, তখন ব্যাকগ্রাউন্ড থেকে একটি ছেলের কণ্ঠ ভেসে আসে। ছেলেটি বলছিল, এই মেয়েটির নাম হচ্ছে কিয়ংজি। ওর আর আমার ভালোবাসার গল্পটা আর 5টা ভালোবাসা থেকে একটু আলাদা। সেই ভালোবাসার গল্প আমি আপনাদের শোনাবো। তবে তার আগে একটু বলি ওর সাথে আমার পরিচয়টা কিভাবে হয়েছিল। আর এখানেই ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। একটি চোর একজন মহিলার পার্স চুরি করে পালাচ্ছিল। তার পিছে পিছে আর একটি ছেলে দৌড়াচ্ছিল। এই ছেলেটির নাম মিয়ম, আর সেখানে উপস্থিত ছিল কিয়ংজি নামের সেই মেয়েটি। কিন্তু কিয়ংজি একটু ভুল বুঝে। সে ভাবে মিয়ম নামের এই ছেলেটি হচ্ছে চোর। মিয়ম তখন পেছনে ঘুরে বলে, তুমি আমার পেছনে কেন দৌড়াচ্ছ? চোর তো আমার সামনে পালাচ্ছে। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগে কিয়ংজি ছেলেটিকে ধরে ফেলে আর তাকে নিয়ে থানায় চলে আসে। মূলত কিয়ংজি ছিল একজন পুলিশ অফিসার, আর আজ তার ডিউটি ছিল না। এখানে নিয়ে আসার পর মিয়ম কিয়ংজিকে বলে, আমি একজন ফিজিক্সের শিক্ষক, আমি মেয়েদের স্কুলে পড়াই। কিয়ংজি তখন তার কাছে তার আইডি কার্ড চায়। মিয়ম তাকে তার আইডি কার্ড দেখায় আর তাকে বলে, চোর যে ছিল সে তো সামনে নীল শার্ট পরা ছিল। সে আরো বলে, আমি ওই চোরের স্কেচও তৈরি করে দিতে পারবো। কিয়ংজি নিয়মের চেহারা পুলিশ স্টেশনে থাকা একটি চোরের ছবির সাথে মেলায়, আর সেভাবে এটা তো কখনোই মিলবে না। তখন কিয়ংজি মিয়মকে বলে, তাহলে এবার তুমি ওই চোরের চেহারা স্কেচ করে দাও। মিয়ম ওই চেহারা একটি সাদা কাগজের উপর স্কেচ করে দেয় আর পুলিশ স্টেশন থেকে বের হয়ে বাইরে চলে আসে। কিন্তু কিছুটা সামনে এগোতেই যে ব্যাগটি ছিনতাই হয়েছিল, মিয়ম সেই ব্যাগটি সেখানে দেখতে পায়। মিয়ম যখন ব্যাগটিকে হাতে নেয়, ঠিক তখনই পিছন থেকে কিয়ংজি এসে তাকে ধরে ফেলে। মিয়ম তাকে বারবার বলে বুঝাতে থাকে, আপনি আমাকে ভুল বুঝছেন। কিন্তু কিয়ংজি ছিল খুবই সেনসিটিভ অফিসার। সে মিয়মের কোনো কথা শুনতেই রাজি না। সে মিয়মকে টানতে টানতে আবারও থানায় নিয়ে আসে। কিন্তু থানায় ঢুকে তারা দেখতে পায় মিয়মের স্কেটস অনুযায়ী অরিজিনাল চোর ধরা পড়েছে। মিয়মকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ফেরার পথে মিয়ম কিয়ংজিকে বলে, তোমার উচিত আমাকে এখন সরি বলা। কিন্তু কিয়ংজি অন্য টাইপের মেয়ে। সে মিয়মকে বলে, আমার ডিকশনারিতে সরি বলতে কোনো ওয়ার্ড নেই। তোমার যদি আমার কাছ থেকে সরি শুনতে হয়, তাহলে তুমি তোমার নিজের নাম সরি রেখে দাও। এটি বলে কিয়ংজি সেখান থেকে চলে যায়। সে সেই শহরে একাই থাকতো। তার বাবা আর এই দুনিয়ায় বেঁচে নেই, আর তার মা গ্রামে থাকে। এর ঠিক কয়েকদিন পর মিয়ম আবারও সেই থানায় আসে, আর ওখানে থাকা ডিউটিরত অফিসারকে সে বলে, আমি আজ পুলিশদের সাথে স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে থাকতে চাই। তখন ডিউটিতে থাকা অফিসার তাকে জানায়, সকল পুলিশ সদস্য অলরেডি ডিউটিতে বের হয়ে গেছে, এখন থানায় কোনো পুলিশ অফিসার নেই। আর ঠিক তখনই সেখানে এন্ট্রি নেই কিয়ংজি নামক সেই পুলিশ অফিসারটি। সে একজন আসামিকে ধরে নিয়ে এসেছে। কিয়ংজিকে দেখে মিয়মের তো গলা শুকিয়ে যাওয়ার অবস্থা। কিন্তু তারপর ওই দিন কিয়ংজির সাথে মিয়ম বের হয়েছিল ভলান্টিয়ার হিসেবে কাজ করার জন্য। তারা দুজনে রাস্তা দিয়ে হাঁটছিল। ঠিক তখনই তাদের পাশ দিয়ে একজন বখাটে হেঁটে যায় আর তাদেরকে টিজ করতে থাকে। তখন কিয়ংজি একটি ফাঁকা টিনের ক্যানটি ওই বখাটেদেরকে লক্ষ্য করে ছুড়ে মারে। বখাটেগুলো এবার ঝামেলা করতে আসে, আর ওই ছেলেগুলোর মধ্যে একটি ছেলে ছিল যে এই শহরের একজন প্রভাবশালী ব্যক্তির ছেলে। মিয়ম কিয়ংজিকে বাধা দেওয়ার চেষ্টা করে। সে বলে ঝামেলা দরকার নেই, কিন্তু কিয়ংজি কি থামার মানুষ ছিল? কিয়ংজি ওই ছেলেগুলোকে বেধড়কভাবে পিটায়। মিয়ম বুঝে যায় কিয়ংজি মেয়ে হলেও সে অনেক শক্তিশালী। তারা দুজন আবারও হাঁটতে থাকে। তারা হাঁটতে হাঁটতে দেখে একটি জায়গায় গোপনে ড্রাগের ডিল হচ্ছে। তারা সেটা দেখতে পায়। কিয়ংজি সেখানে যেতে চায়, কিন্তু মিয়ম তাকে বাধা দেয়। সে বলে, আমাদের বাসায় চলে যাওয়া উচিত, এই লোকগুলো অনেক ভয়ঙ্কর। কিয়ংজি বলে, আমি দায়িত্ব এড়াতে পারি না। এটি বলে কিয়ংজি মিয়মের হাতে একটি হাতকড়া পরায়, আর বাকি হাতকড়াটা নিজের হাতে পরে নেয়, যাতে মিয়ম কোথাও যেতে না পারে। এবার কিয়ংজি ওই লোকগুলো পিছু নেয় যারা গোপনে ড্রাগ ডিল করছিল। তারা যেতে যেতে একটি দেওয়াল পার নিয়ে যায়।
তখন অনেক কষ্ট করে কিয়ংজি এবং মিয়ম ওই দেওয়াল পার হয়। তারা দুজনে একটি বারের পেছনে লুকিয়েছিল, আর তখন তারা দেখতে পায় ওই শহরের বড় দুটো গ্যাংস্টার। তারা দুজনে দুজনের মধ্যে ঝগড়া করছে। তারা পুলিশে খবর দিয়েছে এই বিষয়টি নিয়ে। এরই মধ্যে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। দুই গ্যাং এর মধ্যে অনেক মানুষ মারা যায়, কিন্তু কিয়ংজি সেখানে থাকা মেইন গ্যাংস্টারের হেডের পিছু নেয় আর তাকে ধরেও ফেলে। এর মধ্যেই পুলিশের একটি টিম সেখানে চলে আসে, কিন্তু সেই পুলিশ প্রধান কিয়ংজি এর উপর মোটেও খুশি না, কারণ সে এই গ্যাংটিকে ধরার জন্য অনেক দিন ধরে প্ল্যান করে আসছিল, যেখানে কিয়ংজি এর জন্য নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, ওই গ্যাং প্রধানকে পুলিশরা নিয়ে যায়, আর অনেকক্ষণ ধরে হাত করা পড়ায় কিয়ংজি এর হাত প্রচন্ড পরিমাণে ব্যথা করছিল। তখন মিয়ম তার হাত ধরে, আর দুজন হাত ধরা অবস্থায় থানায় ফিরে আসে। কিন্তু তাদের ভাগ্যটা ভালো ছিল না, শুধুমাত্র গার্ড ছাড়া থানার সকল পুলিশ একটি অপারেশনে গিয়েছিল, তাই হাত করে খোলার চাবি কারো কাছেই ছিল না। ঠিক এরই মধ্যে সেই বখাটে ছেলের বাবা থানায় চলে আসে। এই লোকটি ছিল খুবই ক্ষমতাবান, আর এই শহরের সকল নাইট ক্লাবের মালিক ছিল সে। লোকটি কিয়ংজি এর সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে, তাকে নানান ধরনের হুমকি দিতে থাকে। এই দেখে মিয়মের মাথা গরম হয়ে যায়। মিয়ম ওই লোকটিকে বলে, আপনি আমাকে চেনেন? আমি একজন সিরিয়াল কিলার, এর আগে 3টি খুন করেছি, সেজন্যই আমাকে থানায় নিয়ে আসা হয়েছে। আজ মনে হয় 4টা খুনই করে ফেলবো। মিয়ম এই ধরনের আরো অনেক মিথ্যে বলে লোকটিকে ভয় দেখাতে থাকে। লোকটি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যায়। এরপর ঘাবড়ে গিয়ে লোকটি মিয়মের কাছে ক্ষমা চায়। তখন মিয়ম তাকে বলে, আমার কাছে ক্ষমা চাইলে হবে না, তুমি কিয়ংজির কাছে হাঁটু ফেলে ক্ষমা চাইবে। লোকটি ভয়ে তাই করে, আর দ্রুত তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মিয়মের এই অভিনয় দেখে কিয়ংজি একদম হতবাক। কিন্তু এরপর থেকে শুরু হয় কিয়ংজি এবং মিয়মের বন্ধুত্ব। তাদের হাত করা তো এখনো খোলা হয়নি, তাই ওই অবস্থায় তারা দুজন রাতে ঘুমিয়ে পড়ে, পাশাপাশি 2 বেডে। এর কিছুদিন পর কিয়ংজি হঠাৎ করে মিয়মের স্কুলেই চলে আসে এবং মিয়মের জন্য নিজ হাতে খাবার বানিয়ে নিয়ে এসেছিল। কিয়ংজি মিয়মের স্টুডেন্টের উদ্দেশ্যে বলে, তোমরা কিন্তু কেউ তোমাদের টিচারের দিকে খারাপ নজর দিবে না, সে কিন্তু আমার বয়ফ্রেন্ড। এটি শুনে মিয়ম তো একদম হা হয়ে থাকে। মিয়ম মনে মনে ভাবে, যাক, মেঘ না চাইতেই জল পেয়ে গেলাম। যতটা সময় যাচ্ছিল এই দুজন মানুষ ততটাই কাছাকাছি আসছিল। একদিন কিয়ংজি মিয়মকে নিয়ে তার ঘরের কাজ করাচ্ছিল। তখন মিয়ম তার গার্লফ্রেন্ড কিয়ংজিকে বলে, তোমার বয়ফ্রেন্ডের দরকার ছিল না, তোমার একজন কাজের লোক হলে ভালো হতো। কিয়ংজি তখন তাকে বলে, বয়ফ্রেন্ডের দায়িত্ব হচ্ছে তার গার্লফ্রেন্ডকে সাহায্য করা। এখানে আমরা বুঝতে পারছি তাদের সম্পর্কটা ছিল খুবই কিউট, যেটাকে বলা যায় এক কথায় পারফেক্ট রিলেশনশিপ। হঠাৎ করে মিয়মের চোখ যায় টেবিলের উপর রাখা একটি ছবির উপর, যেটাতে কিয়ংজির ছবি ছিল, আর তার পাশে ঠিক তারই মতো একটি মেয়ে তার পাশে দাঁড়িয়েছিল। মিয়ম কিয়ংজিকে জিজ্ঞেস করে, এটা কে? কিয়ংজি জানায়, এটা আমার বোন। মিয়ম বলে, তোমার বোনের সাথে আমার পরিচয় করিয়ে দিবে না? কিয়ংজি তখন বলে, আমার বোন এই পৃথিবীতে আর বেঁচে নেই। এরপর কিয়ংজি তার বোনের গল্প তাকে বলতে শুরু করে। তারা দুজন যমজ বোন ছিল, দেখতে হুবহু এক। তাই তাদের বাবা মা তাদেরকে আলাদা আলাদা 2 স্কুলে ভর্তি করিয়ে দেয়। কিন্তু কিয়ংজির বোন পড়াশোনায় খুব ভালো ছিল, আর কিয়ংজি ঠিক তার উল্টো। সে সারাটা দিন শুধু পিয়ানো বাজাতো, আর তার বোন তার হয়ে সকল পরীক্ষা দিয়ে দিত। তেমনি একদিন কিয়ংজির পরীক্ষা ছিল, কিন্তু সেদিন সে পরীক্ষা দিতে যায়নি। সে একটি পিয়ানো কম্পিটিশনে যায়, আর তার জায়গায় তার বোন পরীক্ষা দিতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি গাড়ির ধাক্কায় তার বোন সেখানেই মারা যায়। কিয়ংজি তার বোনের মৃত্যুর জন্য নিজেকে এখনো দায়ী মনে করে, আর সে পুলিশ অফিসার হয়েছে তার বোনের জন্যই, কারণ তার বোন ছোটবেলা থেকে পুলিশ অফিসার হতে চাইতো। কিয়ংজি এবার মিয়ামকে বলে, এবার তোমার জীবনের গল্প বলো। মিয়াম বলে, আমার জীবনের তেমন কোনো গল্প নেই, শুধুমাত্র হাই স্কুলের একটি দিনের কথা মনে আছে, আর তার সাথে একটি ছবির কথা, আর এই ছবির কথাটি আপনারা মাথায় রাখবেন। যাই হোক, দুজন মিলে পুরো ফ্ল্যাটটা গোছাতে থাকে, আর এর মাঝেই চলতে থাকে তাদের ভালোবাসার খুনসুটি। মিয়াম একটি ম্যাগাজিনের পেজ ছিঁড়ে তা দিয়ে একটি কাগজের প্লেন বানায়, আর সেটিকে হাওয়ায় উড়িয়ে দেয়। আর বন্ধুরা, এই দৃশ্যটির মধ্যে একটি টুইস্ট রয়েছে, সেটা অবশ্যই মনে রাখবেন। রাতের বেলা দুজনে একসাথে ডিনার করে। মিয়াম তার বাসায় চলে যায়। এই ঠিক কয়েকদিন পর তারা দুজন একটা রেস্টুরেন্টে দেখা করে। মিয়াম কিয়ংজিকে একটি বই উপহার দেয়, যেই বইয়ের প্রত্যেকটি পাতায় একটি ছেলে এবং একটি মেয়ের কাছে আসার গল্পকে নিজ হাতে লিখেছে। কিয়ংজি অনেক খুশি হয়। ওই দিন রাতে তারা দুজন পুরো রাত বৃষ্টিতে ভিজেছে। পরদিন কিয়ংজি মিয়মের সাথে তার স্কুলে দেখা করতে চায়, কিন্তু সেখানে গিয়ে মিয়মকে সে খুঁজে পায় না।
কিয়ংজি এর মন খারাপ হয়ে যায়। আর ঠিক তখনই মিয়ং তার নতুন কেনা জিপ দিয়ে কিয়ংজি এর সামনে এসে হাজির হয় সারপ্রাইজ দেওয়ার জন্য। আর সে কিয়ংজিকে বলতে থাকে, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু করলাম, আমার অনেক দিনের ইচ্ছে আমি তোমাকে নিয়ে একটি লং ড্রাইভে যাব। কিয়ংজি খুবই খুশি হয়। আর ঠিক তারপরের দিন তারা দুজনেই লং ড্রাইভের উদ্দেশ্যে বের হয়। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তারা পৃথিবীর সবচাইতে খুশি ছিল সেদিন। মুক্ত বাতাসে তারা হাতে হাত মিলিয়ে নিঃশ্বাস নিতে থাকে। মিয়ং চিৎকার করে বলতে থাকে, আমার মনে হয় আমি আগের জন্মে হাওয়া ছিলাম। আমি এ বাতাসের মতোই মুক্ত হতে চাই। আর আমি যদি আবার কখনো এই পৃথিবীতে আসি তাহলে বাতাস হয়েই আসতে চাই। মিয়ং কিয়ংজিকে বলে, আমি যদি কখনো মারা যাই আর তারপর তোমার চারপাশে যদি কখনো দমকা হাওয়া আসে তাহলে বুঝবে আমি তোমার আশেপাশেই আছি। তারা ওই রাত্রে একটি গ্রামের ছোট্ট ঘরে রাত কাটায়। মিয়ং আশপাশ থেকে কাঠ জোগাড় করে আর কিয়ংজি সেখানে আগুন ধরায়। আগুনের উজ্জ্বল আলোর নিচে বসে তারা দুজনেই ভালোবাসার গল্প করছিল। এখন মিয়ং কিয়ংজিকে জিজ্ঞেস করে, বলতো হাতের সব থেকে ছোট আঙ্গুলটা দিয়ে কেন সবসময় প্রমিস করা হয়? কিয়ংজি এই বিষয়টা জানে না। তখন মিয়ং তাকে পুরো গল্পটা বলতে শুরু করে। এক রাজ্যে এক সুন্দরী রাজকন্যা ছিল। ওই সুন্দরী রাজকন্যাকে বিয়ে করার জন্য দূর দূরান্ত থেকে রাজকুমার এসে পরীক্ষা দিত। সকল পরীক্ষা শেষে ফাইনালি 5 জন রাজকুমার বাকি ছিল। তখন রাজকুমারী তার একটি আঙ্গুল লুকিয়ে রাখে আর সবাইকে গ্যাস করতে বলে সে তার কোন আঙ্গুলটি লুকিয়েছে। সবাই এক একটা করে আঙ্গুলের নাম বলে, শুধুমাত্র একজন ওই ছোট আঙ্গুলটাকে বেছে নেয়, রাজকুমারী যে আঙ্গুলটি লুকিয়েছিল। রাজকুমারী তাকে বিয়ে করে তাদের জীবন খুবই সুন্দর কাটছিল। একদিন ওই রাজকুমারকে যুদ্ধে যেতে হয় আর যাবার পূর্বে সে রাজকুমারের সাথে ওই আঙ্গুল দিয়ে প্রমিস করে সে অবশ্যই ফিরে আসবে। কিন্তু রাজকুমার আর ফিরে আসেনি। রাজকুমারী সেই রাজকুমারীর পথ চেয়ে বসে থাকে। সবাই রাজকুমারীকে বলেছে রাজকুমার মারা গেছে। এভাবে কয়েকদিন কেটে যায়। রাজকুমারীর বাবা তাকে আবারও বিয়ে দিতে চায়, যদিও সে রাজি না। তারপরেও নতুন করে কয়েকজন রাজকুমার তার সাথে দেখা করতে আসে। রাজকুমারী তখন তার ছোট আঙ্গুলটি বাড়িয়ে দেয়, কিন্তু কেউই এই বিষয়টা বুঝতে পারে না যে রাজকুমারী কি চাচ্ছে। সবাই ফেল করে, কেউ রাজকুমারীর মনের ভাষা বুঝতে পারল না। অবশেষে একজন রাজকুমার তার ওই আঙ্গুলের সাথে আঙ্গুল মিলায়। রাজকুমারী তখন বুঝতে পারে এটা আর কেউ না, এটা তারই হাজবেন্ড। রাজকুমারী অনেক খুশি হয়। তারা দুজনেই ওই রাতটা একসাথে কাটায়। তখন রাজকুমার তাকে জানিয়ে দেয় সে আসলে মারা গিয়েছে। আজ 49তম দিন। 50তম দিনে তার আত্মা এই পৃথিবী থেকে চলে যাবে। যেহেতু সে প্রমিস করে গিয়েছিল, তাই এই একটা দিন তাকে অনুমতি দেওয়া হয়েছে রাজকুমারের সাথে থাকার জন্য। আর পরের দিন সকালবেলা রাজকুমারী রাজকুমারকে মৃত অবস্থায় পায়। সে আর এই কষ্ট সইতে না পেরে সেও আত্মহত্যা করে মারা যায়। ঘটনার গল্প থেকে বের হয়। মিয়ং কিয়ংজিকে জিজ্ঞেস করে, আমি যদি মারা যাই তুমিও কি ওই রাজকুমারীর মতো মারা যাবে? কিয়ংজি কোনো উত্তর দেয় না। পরদিন সকালবেলা তারা দুজন গাড়িতে করে শহরে ফিরছিল, কিন্তু হঠাৎ করে পথের মধ্যে পাহাড় থেকে পাথরের ঝড় শুরু হয়। মিয়ং তখন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশে লেকে পড়ে যায়। কিয়ংজি কোনোভাবে গাড়ি থেকে বের হয়, কিন্তু সেখানে মিয়ং অজ্ঞান হয়ে গিয়েছিল। কিয়ংজি অনেক কষ্ট করে মিয়ংকে টেনে বের করে মিয়ংকে সে লেকের পাড়ে উঠায়, কিন্তু তখনও পর্যন্ত মিয়মের জ্ঞান ফিরে আসেনি। কিয়ংজি অনেক চেষ্টা করার পর মিয়মের জীবনটা বাঁচায়। মিয়মের যখন জ্ঞান ফিরে আসে তখন কিয়ংজি বলে, আমি ওই গল্পের রাজকুমারীর মতো রাজকুমারকে হারাতে পারবো না, আর কখনো তোমাকে হারাতেও চাই না। এর কয়েকদিন পর তারা নিজেদের স্বাভাবিক জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিয়ংজি সারাদিন অপরাধীদের পিছনে দৌড়তো আর মিয়ং স্কুলে পড়াতো। একদিন একজন কুখ্যাত খুনি জেল থেকে পালায় আর তার পেছনে ধাওয়া করে কিয়ংজি। সেই মুহূর্তে মিয়ং কিয়ংজিকে ফোন দেয়। কিয়ংজি এর কণ্ঠ শুনে মিয়ং তখন বুঝতে পারে কিয়ংজি নিশ্চয়ই কোনো অনেক বড় বিপদে পড়েছে। তার কণ্ঠস্বর খুবই অন্যরকম শোনাচ্ছিল। মিয়ং সাথে সাথে কিয়ংজিকে সাহায্য করার জন্য বেরিয়ে যায়। কিয়ংজি এর সাথে মাত্র একজন অফিসার ছিল, তাদের সাথে কোনো ব্যাকআপও ছিল না। তারা সেই খুনির পিছু করতে করতে একটি গলির মাথায় চলে আসে, আর ঠিক তখনই গলির অন্য মাথায় ছিল মিয়ং। সে কুখ্যাত খুনি এবং মিয়ং মুখোমুখি হয়, আর ঠিক তার পিছনে কিয়ংজি এবং তার সাথে থাকা পুলিশটি অফিসার চলে এসেছিল। তারা নিয়মকে দেখেনি, কিন্তু সেই খুনিকে তারা দেখেছে। খুনিকে দেখা মাত্রই কিয়ংজি গুলি চালায়, আর তাকে সাথে সাথে সেই পুলিশটিও গুলি চালায়। কিয়ংজির গুলিটি খুনির গায়ে লাগে না, এবং সেই পুলিশ অফিসারের গুলিটিও খুনির গায়ে না লেগে মিয়মের গায়ে লাগে। এরপর মিয়ম মাটিতে লুটিয়ে পড়ে। কিয়ংজি তখন বুঝতে পারেনি যে কে ছিল এটা। কিয়ংজি যখন মিয়মের মুখটি দেখে সে একদম পাগল হয়ে যায়। মিয়মকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। মিয়ম মারা গিয়েছে।
কিয়ংজির পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গিয়েছে, তার পায়ের নিচের মাটিটা সরে গিয়েছে। তখন সে পৃথিবীর সবচেয়ে বড় অসহায় হয়ে পড়েছে। নিয়মের মৃত্যুটা কিয়ংজি সহ্যই করতে পারে না। সে নিজের পিস্তল দিয়ে নিজেকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। তখন অন্য পুলিশ সদস্যরা এসে তাকে বাঁচায়, কিন্তু কিয়ংজি নিজেকে ক্ষমাই করতে পারছে না। সে নিয়মের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে। কিয়ংজি নানাভাবে মারা যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে সফল হয় না। কোনো না কোনোভাবে সে বেঁচেই যায়। হঠাৎ একটি কাগজে প্লেন ঘুরে এসে কিয়ংজির সামনে পড়ে। সে প্লেনটিকে হাতে তুলে নেয়, আর তার মনে পড়ে যায় নিয়মে সেই কথা। ওই যে নিয়ম যে বলেছিল সে যদি মরে যায় তার আশেপাশে সে দমকা হাওয়া হয়ে ফিরে আসবে। কিয়ংজি যখন বাসায় এসে কাগজের প্লেনটি খুলে সে খুবই অবাক হয়ে যায়, কারণ এটি ছিল সেই প্লেন যেটি নিয়ম নিজ হাতে এই বাসায় বসে বানিয়েছিল। কিয়ংজি বুঝতে পারে নিয়ম ধমকা বাতাস হয়ে তার আশেপাশেই রয়েছে। যে অনেকগুলো কাগজের পাখা বানায় যাতে করে দমকা বাতাস আসলেই ওগুলো ঘুরতে থাকে। আর কিয়ংজি বুঝতে পারে নিয়ম তার আশেপাশেই রয়েছে। কিয়ংজি একটি ক্যালেন্ডারের উপর 31 তারিখে গোল করে দাগ দেয়, কারণ এই 31 তারিখ হচ্ছে নিয়মের মৃত্যুর 49তম দিন। আর ওই গল্পের মতো করে কিয়ংজি বিশ্বাস করে নিয়মের আত্মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগের দিন অবশ্যই নিয়ম কিয়ংজির সাথে দেখা করবে। তাই সে এই দিনটিকে খুব ভালোভাবে মনে রাখতে চায়। এরপর থেকে কিয়ংজি একজন খুবই অন্যরকম পুলিশ অফিসার হয়ে যায়। তার মধ্যে কোনো ভয় কাজ করে না। কিন্তু একদিন সে সেই অপরাধীর খোঁজ পায় যার কারণে নিয়ম মারা গিয়েছিল। কিয়ংজি সে কুখ্যাত খুনির পিছু নেয়, আর তাকে তাড়া করতে করতে প্রায় ধরেই ফেলেছিল। কিয়ংজি ওই অপরাধীটিকে গুলি করার জন্য প্রস্তুতি নেয়। ঠিক তখনই খুনিটি একটি বাচ্চাকে ঠেলে দেয় সামনের দিকে, যার ফলে কিয়ংজি গুলি করতে পারে না। আর সেই সুযোগে কিয়ংজিকে গুলি করে দেয় সেই খুনিটি। কিয়ংজি মাটিতে লুটিয়ে পড়ে। যদিও কিয়ংজির সহকারী পুলিশ অফিসার এসে খুনিটিকে মেরে ফেলে। কিয়ংজির অবস্থা খুবই খারাপ ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেক চেষ্টা চলতে থাকে তাকে বাঁচানোর জন্য। তখন কিয়ংজি কল্পনায় চলে যায়। সে মিয়মকে দেখতে পায়, আর তার পিছু নেই। মিয়ম তাকে না চেনার ভান করে। সে বলে, আপনি ভুল মানুষের পিছিয়ে দৌড়াচ্ছেন। কিয়ংজি বলে, তুমি এমন কেন করছো? তুমি বেঁচে আছো, তুমি কেন আমার জীবনে ফিরে আসোনি? আমি কত কষ্টে আছি তুমি তা জানো? মিয়ম তখন তাকে বলে, সত্য এটাই, আমি বেঁচে নেই, কিন্তু তুমি এখনো বেঁচে আছো। আর তখনই ঘটনা বর্তমানে চলে আসে। কিয়ংজির হার্টবিট আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। সে কোমা থেকে বের হয়ে এসেছে। তার অপারেশন সাকসেসফুল হয়। 3 দিন পর যখন তার জ্ঞান ফিরে আসে, সে জানতে পারে আজ 31 তারিখ, অর্থাৎ নিয়মের মৃত্যুর 49তম দিন। এটি জানতে পেরে কিয়ংজি একদম পাগলের মতো হয়ে যায়। সে বাইরে একটি কাগজের প্লেন উঠতে দেখতে পায়। কিয়ংজি বুঝতে পারে আজ অবশ্যই নিয়মের সাথে তার দেখা হবে। কিয়ংজি তখন তার বাসায় চলে আসে, আর বাসার সকল জানলা খুলে দেয়। দমকা হাওয়ায় পুরো ঘর একদম ভরে যায়। চারদিকে সকল কাগজ একদম উলট পালট হয়ে যেতে থাকে। কাগজের ফ্যানগুলো জোরে জোরে ঘুরছে। হঠাৎ কিয়ংজি বুঝতে পারে তার পেছনের নিয়ম দাঁড়িয়ে আছে। নিয়মকে দেখে কিয়ংজির চোখ দিয়ে শুধু পানিই ঝরছে। খুব ধীর গলায় কিয়ংজিকে বলে, আমাকে যেতে হবে, আমার সময় হয়ে গেছে, আমাকে এবার তুমি বিদায় দাও। কিয়ংজি অনেক কাঁদতে থাকে এবং বলতে থাকে, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। তোমাকে ছাড়া এই পৃথিবীটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তুমি যদি চলে যাও আমিও তোমার পিছু পিছু চলে আসবো। নিয়ম কিয়ংজির চোখের পানি মুছিয়ে দেয়, আর তাকে বলে, তোমার এখনো সময় হয়নি আমার কাছে চলে আসার, তুমি কষ্ট পেও না, আমাদের আবার দেখা হবে। কিন্তু তোমার সাথে যখন আমার দেখা হবে, আমি চলে যাওয়ার পরের দিনগুলোর, শুধু সুখের দিনগুলোর গল্পগুলোই তোমার কাছে শুনতে চাইবো। কোনো দুঃখের গল্প আমি শুনবো না। আর যখন তোমার আমার কথা মনে পড়বে, তুমি শুধু তখন বাতাসে দীর্ঘ নিঃশ্বাস নিও। ওই বাতাসের মধ্যে আমি থাকবো। আর দেখে নিও এই পৃথিবীতে আবারও তোমার এমন কারোর সাথে দেখা হবে যার আত্মা আমার মতোই। এখন মিয়ংয়ের যাওয়ার সময় হয়ে গেছে। আর যাওয়ার সময় কিয়ংজি নিয়মকে বলে, আমার এখন আর কোনো দুঃখ নেই। আমি জানি তুমি সবসময় দমকা বাতাস হয়ে আমার আশেপাশেই থাকবে। নিয়ম এবার খুশি মনে চিরতরে বিদায় নেয় তার অপূর্ণ ভালোবাসার কাছে। সে মেঘের মধ্যে হারিয়ে যায়। এরপর কেটে যায় কয়েকটা দিন। কিয়ংজি এখন আর মরতে চায় না, কারণ মিয়ং যাওয়ার আগে তাকে বাঁচতে শিখে গিয়েছে। একদিন কিয়ংজি এর অফিসে একটি পার্সেল আসে। সে সেই পার্সেলটি খুলে দেখতে পায় একটি বই। এই বইটি ছিল ঠিক সেই বইটির মতো যেটা মিয়ং কিয়ংজিকে দিয়েছিল।
বইয়ের শেষ পৃষ্ঠায় একটি ছবি ছিল, যে ছবিটির কথা আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম। আপনাদের মনে আছে নিশ্চয়। মিয়মের স্কুলের একটি গ্রুপ ফটোতে কিয়ংজি তখন লক্ষ্য করে ওই ছবির পেছনে 3টি মেয়েও দাঁড়িয়েছিল, আর তার মধ্যে কিয়ংজিও ছিল। আর আমরা তখন বুঝতে পারি মিয়ম আসলে কিয়ংজিকে অনেক আগে থেকেই চিনত, কিন্তু কখনো সে এই কথাটি বলেনি যে তাকে সে পছন্দ করত। তখন ব্যাকগ্রাউন্ড থেকে মিয়মের কণ্ঠ ভেসে আসে, তোমাকে বলেছিলাম তোমার জীবনে আমার মতোই কেউ আসবে। তোমার জীবনে এখনো সে আসেনি, কিন্তু সে খুব তাড়াতাড়ি তোমার জীবনেই চলে আসবে। কিয়ংজি স্টেশনে যায়, কিন্তু তার মাথার মধ্যে শুধু মিয়ম ছিল। সে খেয়ালই করেনি তার পাটা রেল লাইনের ভেতরের দিকে চলে গিয়েছে। ওদিকে ট্রেন প্রায় কাছাকাছি চলে এসেছিল। তখন পেছন থেকে কেউ একজন কিয়ংজিকে টেনে নিয়ে আসে। এটা ছিল একটা ছেলে। কিয়ংজি তার মুখের দিকে তাকায়, আর তার মিয়মের কথা মনে পড়ে যায়। তার জীবনে মিয়মের মতো করেই কেউ আসবে। তখন ব্যাকগ্রাউন্ড থেকে আবারও মিয়ম বলে ওঠে, সত্যিকারের ভালোবাসা হচ্ছে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। তোমার মুখের হাসি দেখলেই আমি পৃথিবীর ওপারেও ভালো থাকবো। আজ আমার দায়িত্ব শেষ। তোমার এই ভালো থাকার দিনগুলোর গল্প শোনার অপেক্ষায় থাকবো। ততদিন পর্যন্ত বিদায়।